চিত্তচিরে চৈত্র মাস পর্ব ১। ঝরঝর দুপুরে ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর, সাথে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে আকস্মিক ঘটনায়। দুবদাব পা ফেলে তন্মধ্যে ছুটে এসেছে চিত্রা। মাহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও বোধহয় বুঝতে পারছে না চটটার কারণ কি। তুহিন এগিয়ে এলো প্রথমে, কোনোরকম উচ্চবাক্য না করে শীতল কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে বাহার ভাই? মাহিন কিছু করেছে? বাহার ভাই যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না, জানোই তো। নিশ্চয়ই সে দেওয়ার মতো কোনো কাজ করেছে, তাই দিয়েছি। তুহিন মাহিনের দিকে তাকালো। বাহার ভাই সোজাসাপটা উত্তর দেবেন না, এটা সে বেশ ভালো করেই জানে। বাহারের চরিত্রের সাথে সোজাসাপটা উত্তরটা আশা করাও এক ধরনের বোকামি। তাই সে দ্বিতীয় প্রশ্নটা মাহিনকেই করলো, কি করেছো মাহিন? ততক্ষণে মাহিন হতভম্ব ভাব কেটে গেল। অবাক কণ্ঠে বলল, আপনি তো কিছুই করিনি। বাহার ভাই পকেটে হাত গুজেই হাসলেন, ক্ষীণ হাসি। কিন্তু ততক্ষণে মাহিনের পরিবার খেপে গেল বেশ। হইচই করে ছুটে এলেন মাহিনের মা, মানে চাঁদনির শাশুড়ি। আঙুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বললেন, এই ছেলে, এই তোমার সাহস কীভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার? কিছুই তো করলাম না আন্টি, সাহসের কি দেখলেন এখনো? মহিলা দাঁত কিরমির করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন আকাঙ্ক্ষিত ছিল। দূর হতে চিত্রা ভয়ে হাত পা কাঁপছে। এখানে তার বাবা উপস্থিত না থাকলে এতটা ভয় তাকে কাবু করতে পারত না, অথচ তার বাবা রক্তলাল চক্ষু নিয়ে তাকিয়ে আছেন। ঘটনা বিগ্রতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার। মাহিনের মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল। বেছে বেছে তিনি চিত্রার বাবা নুরুল সওদাগরের দিকে তাকিয়ে চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে বললেন, ভাই সাহেব, আপনারা হা করে সবটা দেখছেন? বাইরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে, অথচ আপনারা নিশ্চুপ। ছেলেটাকে ধমকও দিচ্ছেন না। ওনার ধমকের পরোয়া অন্তত বাহার করে না। আন্টি, ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধহয় মহিলা সমাজের কাজ। আবারও বাহার ভাইয়ের কণ্ঠ স্বাভাবিক। তবে স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সওদাগর। ধমকের স্বরে বলে উঠলেন, এই অভদ্র ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? অন্যায় করেছো, অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই। লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না। আর ভুল জায়গায় তো আরও কাজ করে না, আরও আগে কাজ করে না। সূর্যের তেজ বাড়ল, সাথে তরতর করে বাড়ল নুরুল সওদাগরের রাগও। বড় বড় পা ফেলে এগিয়ে এলেন বাহারের দিকে। বাহার ভাইয়ের বুকের বাম পাশটায় ধাক্কা দিলেন শরীরের সর্বোচ্চ দিয়ে। লোকটা দুপা পিছিয়ে গেলেন অপ্রত্যাশিত ধাক্কায়, অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সওদাগরকে। কোনো বাক্য ছাড়াই বিরাট একটা চর বসালেন মাহিনের গালে। পরিস্থিতি আরেক ধাপ হতভম্ব হলো। সবাই কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নুরুল সওদাগরও বোধহয় কম হতভম্ব হলেন না। বাহার ভাই যেন অদৃশ্যভাবে চরটা তাকিয়ে দিলেন। নুরুল সওদাগরের মতো শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন। নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতভম্ব চোখে। কোনো মতে উচ্চারণ করলেন, বড় ভাই, আপনি দেখলেন তো? ছাদের কার্নিশ ঘেঁষে অনবরত কাকশোরগোল তুলল। পরিবেশ যেন প্রয়োজনের তুলনায় শীতল। চিত্রা বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহার ভাইয়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন, তখন বাহার ভাই সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চটটি মারলেন মাহিনের ডান গালে এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেলেন বাড়ির মেইন গেট পেরিয়ে। সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার। লতা বেগম তার পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন। এতক্ষণে ঘটা কর্মকাণ্ড যেন সবারই নেহাত ভ্রম মনে হলো। বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হয়ে উচ্চকণ্ঠ শোনা গেল নুরুল সওদাগরের। ভয়াবহ রকমের চিল্লিয়ে বললেন, এই বেয়াদব ছেলেটা যেন এই বাড়িতে আর পা না রাখে। বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চড় মারল, অথচ তার ভয় আফসোস কিছুই নেই। বড় ভাই, এটার বিহিত আপনাকেই করতে হবে। বাবা, বাহার ভাই অকারণে কিছুই করে না, আমরা সবই জানি। নিশ্চয়ই আমাদের অজান্তে কিছু হয়েছে।
তুহিনের কথা থামল। তার কথার পৃষ্ঠে উত্তর দিলেন চাঁদনির স্বামী। লোকটা নিপাট ভদ্রলোক, খুব সহজে রেগে যান না, ভীষণ ঠান্ডা মানুষ। ঝুট ঝামেলা এড়িয়ে চলে বলেই জীবনের সুখী মানুষ তিনি। কিন্তু আজকের আকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারলেন না। বিস্ময় নিয়ে বললেন, তুহিন, তোমার কথাই না হয় মানলাম, এতগুলো চর তো আর এমনি এমনি দেয়নি, নিশ্চয়ই কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল না সেই কারণগুলো বলার? এতগুলো এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটাই ওনার মতো বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয়। সব জায়গায় গাছাড়া ভাবটা আদৌ মানানসই? অবস্থা বেগতিক। কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীবভাবে প্রস্থান নিয়েছেন। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাঁধলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলেছেন। কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে, তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে, যেন চরটা যুক্তিযুক্ত হয়। যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ও ঠান্ডা প্রকৃতির মানুষ অহি কথা বলে উঠল। খুব ক্ষীণস্বরে বলল, বাহার ভাই আমার পক্ষ থেকে চরটা মেরেছেন, ওনার দোষ নেই। অবাকের ওপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা, ছোটরাও যেন তালিকার বাইরে নেই। অহির মা ছুটে এলেন মেয়ের দিকে, ধমকে বললেন, কি বলছিস অহি, আজে বাজে কথা বলবি না একদম। মায়ের ধমকের ভয়ে অহির মুখটা এইটুকু হয়ে গেল। তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলেন চিত্রার মা। এই ভদ্রমহিলা প্রচুর বুদ্ধিমতী। অহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না। তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে অহিকে আদুরে স্বরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা অহি, বলো তো মাহিন ঠিক কী করেছে তোমার সাথে? অসভ্যতম করেছে কি? অহি উপর নিচ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। চোখে গোল গোল গ্লাসের চশমাটা ঠেলে চোখের সাথে আঁটুসাঁটু করে দিয়ে নতমুখে বলল, মাহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজেভাবে ছুঁয়েছে, সেটা হয়তো বাহার ভাই দেখে ফেলেছেন। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না, ভাগ্যিস উনি করে দিয়েছেন। সবার দৃষ্টি এবার মাহিনের দিকে এসে পড়ল। মাহিন অবাক চোখেই তাকিয়ে রইল অহির দিকে। তুহিন এসে এলোপাথারি কতগুলো আঘাত করল তার শরীরে। ঘৃণায় প্রত্যেকের শরীর রিরি করে উঠল। অহি স্বভাব সুলভ, বেশ ঠান্ডা মেয়ে, স্বভাব সুলভ। এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা। লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেওয়াল হয়ে দাঁড়ালেন। ছেলেকে নিজের পিঠে আড়াল করে হাত জোর করে বললেন, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছ, ও ক্ষমা চাইবে অহির কাছে, এবারের মতো ছেড়ে দাও। আমি ওর আচরণে লজ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে, ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে, কখনোই না। তুহিন আর বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ল, বাবা এবার আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কথাই বলেছিলেন, ওরে এবার জেলে দেন। এত বড় সাহস ওর! হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘাড়ি টানবে ও, ব্যবস্থা করুন। উৎসব মুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করলো। ছেলেকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সওদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর। আত্মীয়দের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারও যে আজ আসতে পারে সেটা তাদের ঢের জানা। পাড়া প্রতিবেশী ছিছি শুরু করবে, তিলকে তাল বানাবে, অহির চরিত্রে কিঞ্চিত কালি ছড়াছড়ি হয়ে যাবে। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর নিজের মুখ খুললেন, গম্ভীর কণ্ঠে বললেন, যা হয়েছে তা শেষ। মাহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে, বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব। এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতি ভুক্তভোগী, ওকে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবে না আশা রাখি। শেষের কথাটা যেন সবার উদ্দেশ্যে বলা হলো তা বুঝতে বাকি রইল না কারো। লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে
রেখে কঠোর স্বরে বললেন, আমি ওকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। চাঁদনি তো আর কয়েক মাস পরেই ডেলিভারি ডেট। ও এখানেই থাকুক। আমাদের বংশের বউদের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয়। মাহতাব, তুই কি যাবি আমাদের সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্য করলেন। মাহতাব লোকটা ভদ্রলোক, সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী। তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে নাকচ করে বললেন, আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনির পাশে থাকার, তাই এ সময়ে ওর পাশে থাকতে হচ্ছে। তোমরা যাও মা। লতা বেগমের বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন। মহিলার ভাব এমন যে এই পৃথিবীতে তার ছোট ছেলের মতো শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই। তাই ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটাই উচিত কাজ। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি, তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে ও বাড়িতে নেবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন। কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালো না। সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন। যখন বড়দের কথোপকথন চলছিল, মাহিন ধীর কণ্ঠে অহিকে বলেছিল, আপনাকে তো আমি কিছুই করিনি অহি, তবে এবার নিশ্চয় ছুঁয়ে দেব। এমনভাবে ছুঁয়ে দেব যে এমনভাবে ছোঁবো যেন নিজেকে দেখে নিজে লজ্জা পান। অহির নিরুত্তর ছিল। ভাব এমন যে সে কথাখানি শোনেইনি। মাহিন আর তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইলেন মাহতাব। ভাইয়ের কর্মকাণ্ডে যে তিনি লজ্জিত সেটা তার আচরণে প্রকাশ পেল। সবটুকু ঘটনায় চাঁদনি ভরকে গেছে। সংসারটা ভাঙতে বসলো ভেবেই ভয়ে কাঁপল তার মন। বাঙালি নারীদের কাছে তো আবার সংসারই সব, ধ্যান জ্ঞান বেঁচে থাকা। তো এইটুকুই ছিল পর্ব 2। আমি আবারও আপনাদের কাছে মন থেকে ক্ষমা চাইছি এতগুলো ভুল বলার জন্য এবং এতবার আটকানোর জন্য। আসলে আমি যখন কোনো গল্প অথবা বই মনে মনে পড়ি তখন খুব ভালোভাবে পড়তে পারি, কিন্তু তোমার বলতে গেলে বা কাউকে পড়ে শোনাতে গেলে আমার মুখ আটকে যায়, জানাশোনা শব্দগুলোও উল্টোপাল্টা হয়ে যায়। তো একটু মানিয়ে নেবেন আপনারা প্লিজ। আশা করি আপনারা বুঝবেন আমার কথাটা।